গাড়িটা এসে থামলো মাত্র, তন্ময় দ্রুত অরুকে ঠেলে ভেতরে বসিয়ে দরজা লাগায়। নিজের ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসে। সাবিহা নিজের গায়ের ওড়না খুলে অরুকে পেঁচিয়ে নেয়। রুবি অরুর চুলগুলো মুছে দিচ্ছে। মেয়েটা শীতে কাঁপছে, তবে জবান বন্ধ, কেমন হতভম্ব হয়ে আছে। তবে কারো সন্দেহ হলো না কিছু। ও তো গিয়েছিল এভাবেই, একদম নিশ্চুপ হয়ে। দীপ্ত অরুর ঠান্ডা হাত দুটো চেপে বসে আছে। আকাশ টি শার্টের ওপর চেক শার্ট পরেছিল। ওপরের শার্ট খুলে তন্ময়ের দিকে এগিয়ে দিল। তন্ময় সময় নিয়ে খুলল সাদা শার্টখানা। দুহাতে ভেজা চুলগুলো কপাল থেকে উঠিয়ে বাড়িয়ে দেওয়া শার্ট নিল। আকাশ গাড়ি স্টার্ট করলো। এক টানে চলতে লাগলো তীব্র বর্ষণময় রাস্তায়। সাবিহা ধীর গলায় অরুকে ডাকলো। এই অরু, খারাপ লাগছে? ভীষণ ভয় পেয়েছিলে বুঝি? অরু মাথা তুলে তাকালো। তন্ময় লুকিং গ্লাসেই তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো। অরু চোখ বড় করে বলল, আপু, আমাকে একটা বড় করে চিমটি কাটো এক্ষুনি। সাবিহা বোকা অরুর মুখটা ভালোভাবে দেখে হাতে চিমটি কাটলো। সামান্য ব্যথায় উফ শব্দ করলো মেয়েটা। বিড়বিড়িয়ে কিসব বলতে লাগলো। সাবিহা ধাক্কা দিয়ে প্রশ্ন করলো, কি রে, কি হয়েছে? কিছু না, মাথা ভার লাগছে। নে, কাঁধে মাথা পেতে ঘুমা, শীঘ্রই বাসায় ফিরবো। কাঁধে মাথা রেখে চুপ রইল। বাকিটা রাস্তা নিরাপত্তায় গেল। তন্ময় ফোনটা টিস্যু দিয়ে মুছতে লাগলো। আকাশের হুটহাট প্রশ্নে টুকটাক জবাব দিতে থাকলো। ঘন্টাখানেক লাগলো শাহজাহান বাড়ির সামনে আসতে। গাড়িটা আর ভেতরে ঢোকালো না। ইতিমধ্যেই অরু ঘুমিয়ে ঢোল। কোনো হদিশ নেই দিন দুনিয়ার। সাবিহা ডাকলো অরুকে ধীর গলায়। অরু সময় নিয়ে জাগে। চোখ মেলে এদিক ওদিক তাকাতেই তন্ময়কে দেখে ফ্যালফ্যাল চোখে চেয়ে রয়। রবি বলে, তাড়াতাড়ি চল, তুই তো আজ জ্বর বাঁধাবি। অরু ধীরে সুস্থে বেরোতে বেরোতে সাবিহা রুবি ওরা দৌড়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। তন্ময় ছাতাটা মেলে অরুর মাথার ওপর ধরে। যাচ্ছিস না কেন? তন্ময় ছাতাটা মেলে অরুর মাথার ওপর ধরে। ধীর গলায় বলে। অরু ঠোঁট নাড়ায়। কিছু একটা বলতে চাই যেমন, তবে বলা হয় না। তন্ময়ের ধরে রাখা ছাতার নিচে ঠায় দাঁড়িয়ে থাকে। সাবিহা পুনরায় ফিরে আসে অরুকে নিতে। তবে দুজনকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর এগোয় না। হেসে অগোচরে ফিরে যায়। অরু কিছু একটা বলতে নেয়। আপনি? আমি? বড় মাথা তুলে তাকায়। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে আচমকা এক দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়। তন্ময় নির্নিমেষ চেয়ে রয় ওর যাওয়ার। তীব্র বর্ষণ থেমেছে অনেকটা সময় হলো। মেঘেদের রাজ্য ছুটে কোথায় যেন পালালো। আধারে আসমানে ফকফকে সাদা অর্ধখণ্ডিত চাঁদখানা কেমন নিশ্চুপ নিস্তব্ধতার গান গাইছে। হালকা পাতলা শান্ত স্থির বাতাস বইছে। জানালার গ্লাস দুপাশ দিয়ে মেলে রাখা। বাতাসের স্পর্শ আরামে ছুঁয়ে চলেছে। ধবধবে শুভ্র রঙের দেওয়াল ঘড়ির ঘন্টার কাঁটা ঘুরছে দুটোই। মিনিটের কাঁটা চারে আর সেকেন্ডের কাঁটা অনিমেষ ছুটছে। 103 ডিগ্রি জ্বরে তন্ময় অচেতন হয়ে বিছানায় পড়ে। জবেদা বেগম ছেলের পাশে দাঁড়িয়ে, হাতে ইনফ্রারেড থার্মোমিটার। সেটি কপালের সামনে ধরে জ্বরের তাপমাত্রা জেনে নিলেন। 103 ডিগ্রি জ্বর। চোখ জোড়া মুহূর্তেই লালচে হলো। ভেজা ভাঁজ করা রুমালখানা কপালে ভালোভাবে চাপটে নিল। তন্ময় অস্পষ্ট গোঙালো। মাথা ভারী, সর্বশরীর আগুনের ন্যায় গরম। দেহের ওপর অদ্ভুত চাপ পড়ছে। চোখের ওপর বুঝি বড় পাথর রাখা, না হলে মেলে তাকানো কঠিন হয়ে দাঁড়িয়েছে কেন? এতটা তীব্র জ্বরে আক্রান্ত হওয়ার কারণ কি? বৃষ্টিতে খানিকক্ষণই তো ভিজে ছিল মাত্র। এতটা জ্বর হওয়ার তো কথা নয়। নাকি প্রথম চুমুর ছোঁয়াতে এই রাজ্যের কঠিন জ্বর উঠেছে শরীরে? হয়তো ওই আবেদনময় কেশ, টানা হরিণী চোখ, নেশাগ্রস্ত অধর তার ধৈর্যের পরীক্ষা নেয় প্রতিনিয়ত। দু একবার ধৈর্যের বাঁধ ভেঙে বসলে ক্ষতি কি? মস্তিষ্ক সচল হলো বুঝি। তন্ময় বহু প্রচেষ্টায় চোখ মেলে তাকালো। জবেদা বেগম পাশেই বসেছে, নীরবে কাঁদছে। তার কান্নার কারণ
বুঝল না তন্ময়, কোনো মতে গভীর ভাঙা পুরুষালী গলায় শুধালো। কাঁদছো কেন মা? জবেদা বেগম কান্নারত নয়নে ঝাঁঝালো গলায় বলেন। কান্না করতে মন চাইলে তাই কান্না করছি। তন্ময়ের সরু ফ্যাকাশে অধর ঘিরে ছুটল সাময়িক হাসির রেখা। ঠিক আছে, আমি সামান্য জ্বর, রাতের মধ্যেই সেরে যাবে। সামান্য জ্বর বলছিস? 103 ডিগ্রি জ্বর। কি এমন করেছিস যে এত জ্বর এসেছে? তন্ময় আনমোনা হলো, ভাবুক নয়নচোরা দেওয়ালের শেটে। মস্তিষ্ক নেড়েচেড়ে উঠে জানালো, কিছু একটা তো সে করেছে। ওই করণীয় কাজটির সম্পর্কে তো আর মাকে বলা যাবে না। জবেদা বেগম উঠলেন, বিড়বিড়িয়ে বলে গেলেন। আদা রসের সাথে মধু মিশিয়ে আনছি, শুয়ে থাক। তন্ময় শুয়ে থাকলো না, হেডবোর্ডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসলো। জানালার পানে নজর রাখলো, মর্থখণ্ডিত চাঁদটা মেপে দেখলো অনিমেষ। জবেদা বেগম সময় নিলেন না, শীঘ্রই কাচের গ্লাস হাতে ফিরে এলেন। আদার রসের সঙ্গে মধু মিশিয়ে এনেছেন, জ্বর ঠান্ডা কাশির জন্যে উপকারী বেশ। তন্ময় অভ্যস্ত আদা মধু খাওয়ায়, জ্বর তো আর তার কম হয় না, হলেই তো খেতে হয়। অভ্যস্ত ভঙ্গিতে গ্লাস নিয়ে এক টানে শেষ করলো। গ্লাস ফিরিয়ে নিয়ে জবেদা বেগম নরম গলায় শুধালেন। কিছু কি খেতে মন চাচ্ছে আব্বা? তন্ময় ইতস্তত ভাবে চুপসে গেল। খেতে তো ইচ্ছে করছে, তবে খাবার নয়, সিগারেট। এটা তো আর মাকে বলা যাবে না, তাই মাথা নাড়াই, মুখে বলে। এখন ভালো লাগছে, রাত হয়েছে, শুয়ে পড়ো মা। তোকে রেখে শুয়ে পড়বো? তুই ঘুমা দেখি, শুয়ে পড়। তন্ময় অগত্যা সই, চোখ বুজে নেয়। জবেদা বেগম ঘরের বাতি নেভান, পাতলা কম্বলটা আরেকটু গভীরভাবে ছেলের শরীরে মেলে দেন। দরজাটা ভিড়িয়ে লিভিং রুমে বসেন। সূর্যের রশ্মি ভিড় জমিয়েছে বিছানার মাথায়, ঠিক তন্ময়ের মুখশ্রীর ওপর। ভ্রুদয়ের মধ্যেখানে ভাঁজ পড়েছে কিছু। ঘুমের ঘোরে বড় অসন্তোষ সে। পুরুষালী ডান হাতের কবজি বিরক্ত ভঙ্গিতে চোখের ওপর রাখল। দরজা খোলার সামান্য আওয়াজ এলো, জানালার গ্লাস লাগিয়ে পর্দা আটকে দেওয়া হলো। মুহূর্তেই আলোকিত রুমটি আধারে আলোয় ডিম হয়ে এলো। ঘুমন্ত তন্ময়ের ভ্রুদয়ের ভাঁজ মেইয়ে গেল, সাথে ঘুমও। নপুরের রেনিঝিনি শব্দ ধ্বনির স্রোত বইছে, কানে গানের ন্যায় বাজছে। নাকে ভেসে আসছে চেনা পরিচিত মেয়েলির সুঘ্রাণ। তন্ময়ের ইচ্ছে করলো চোখ মেলে চেয়ে মায়াবী মুখটা সাত সকালে দেখতে। তবে ইচ্ছেদের সবসময় পূর্ণতা পেতে নেই। ইচ্ছের পূর্ণতা যদি এই ঘনিষ্ঠতা অদূরে ঠেলে দেয়, তাহলে ওই ইচ্ছের পূর্ণতা নাও হওয়াই শ্রেয়। কেন করলেন অমন? কেন কিছু বললেন না? আর কতকাল অপেক্ষায় থাকবো? মিনমিনে গলার মেয়েলি স্বরে অভিমান লেপ্টে কেমন ধীর স্থির শোনালো। এভাবে অরুকে কথা বলতে শোনেনি তন্ময়। কথাটুকু শুনে মেরুদণ্ড বেয়ে হেমশীতল বয়ে গেল যেন। ধরপড়িয়ে উঠল ব্যাকুল হৃদয়, অশান্ত অবিন্যস্ত হলো মস্তিষ্ক। এই কণ্ঠের গতি জানান দেয় তার অরুয়ার বাচ্চা মেয়েটি নেই, সে বড় হয়েছে, বুঝতে শিখেছে। তন্ময় ভাবল চোখ মেলে চাইবে। ও সময় দরজা ঠেলে সাবিহা প্রবেশ করে, অরুকে বলে। মা ডাকছে, শুনে আয়। অরু বেরিয়ে গেল। সাবিহা ভাইয়ের পাশে বসলো, হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে মিহি কণ্ঠে ডাকলো। ভাই ওঠো, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নাও। তন্ময় হাত সরিয়ে চোখ মেলে তাকায়, বসে যাওয়া গলার স্বরে শুধায়। কখন এলি? ঘন্টা হবে। ওঠো, একসাথে ব্রেকফাস্ট করব। যা, আসছি। সাবিহা যেতেই তন্ময় উঠে দাঁড়ায়। এলোমেলো চুলগুলো কপাল থেকে তুলে পেছনে গুটিয়ে নেয়। ডান হাতের আঙ্গুলের সাহায্যে চোখ ডোলে বাথরুম ঢোকে। গোসল নিয়ে বেরিয়ে দেখে দীপ্ত বসে চুপটি করে। তন্ময়কে দেখে লাফিয়ে দাঁড়ায়, ছুটে কাছে এসে বলে। এখন কেমন লাগছে ভাইয়া? ভালো। ভালো হলেই ভালো। চাচ্ছু সারা রাত জেগেছিলেন তোমার চিন্তায়। তন্ময় স্মিত হাসে, ভেজা চুল তোয়ালেতে মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ায়।
চুলগুলো মুছে কাবার্ড থেকে টি শার্ট বের করে, গায়ে চড়িয়ে নিয়ে আর চোখে দেখে অরু ঢুকছে রুমে। মাথা নিচু করে এসে বিছানা গোছাতে ব্যস্ত। দীপ্ত কি ভেবে চলে গেল কে জানে। অরু কম্বল ভাঁজ করে কোমর বেঁকিয়ে বিছানার চাদর ছেড়ে দিল। ঝাড়ুটা এনে মেঝে ঝাড়ু দিতে শুরু করলো। তন্ময় অবাক হলো না বটে। ও সবসময় তার কাজকর্ম জড়িত কাজ করতে এক পায়ে দাঁড়িয়ে থাকে, তার রুম গোছানো হোক কিংবা কাপড় কাচা। ওপাশটা ঝাড়ু দিয়ে দাঁড়িয়ে পড়ল তন্ময়ের জায়গাটা ঝাড়ু দিবে বলে, তবে তন্ময় সরছে না, দাঁড়িয়ে চুল সেট করছে। অগোচরে আয়নায় অরুকে দেখছে। দৃষ্টিতে দৃষ্টি মেললে মেয়েটা চোরের মতো দৃষ্টি লুকিয়ে ফেলছে। চুমুটা বেশ কাবু করেছে ওকে। ভেবেই তন্ময় তাকালো ওই অধর পানে। অরু নিচের অধরে দাঁত চেপে তন্ময় দৃষ্টি ঘুরিয়ে নিল, দুয়ারের দিকে পা বাড়ালো। অরুর পাশ দিয়ে যেতে নিয়ে থামলো। অরু সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকায়। তন্ময় থেমে থেমে বলে, রোগী দেখতে এসেছিস নাকি প্রেমিক? এত সাজগোজ করার মানে কি? আতঙ্কে অরুর চোখ জোড়া বড় হয়। হতভম্ব ভঙ্গিতে মুখ খোলে, বেশ সময় নিয়ে বলে, কি একটু মাত্র কাজল দিয়েছি, এখানে সাজগোজের কি দেখলেন তন্ময় ভাই? অনেক কিছু। অরু আরো কিছু বলতে চায়, পূর্বেই তন্ময় পা বাড়িয়ে বেরিয়ে আসে। ওর ধ্যান জ্ঞান ওই রাতের দৃশ্য থেকে সরাতে এর থেকে ভালো ব্যাপার হয় না। ঠিক অরুর ধ্যান সরেছে। ঝাড়ু দিতে দিতে আন মনে বকবক করতে থাকলো, কোথায় সাজগোজ করলাম? তন্ময় ভাই দেখি সাজগোজে এবিসিডিও জানে না। সামনে ঈদুল আজহা। কোরবানির ঈদে শাহজাহান সাহেবরা গরু আনেন 3টে। 3 ভাইয়ের 3টে একসাথে আনেন, ঠিক ঈদের 7 দিন পূর্বে। আজ বাদে আর 9 দিন বাকি ঈদের। মোস্তফা সাহেব চিন্তায় পড়লেন, ছেলে ছাড়া কোরবানি কিভাবে হবে? কোরবানিতে গরু আনা থেকে ধরে কাটা পর্যন্ত তার ছেলেই দেখাশোনা করে। তার উপর স্ত্রী নারাজ। রোজার ঈদ গেল তার মাটি হয়ে, এবার কি কোরবানির ঈদও তেমন হবে? সম্পূর্ণ পরিবার ছাড়া কি ঈদের আনন্দ আছে? বড় ভাইকে চিন্তিত দেখে আনোয়ার সাহেব প্রশ্ন করলেন, কি ভাবছেন ভাই? কিছু না। ভাই, হাটে যাব, যেদিন আগে এই তন্ময়কে বলে রাখবো। যাবে? কি বলেন ভাই? যাবে না আবার? ও জানে না আপনি কেমন। ও না গেলে যে আপনার ভাত হজম হবে না ঠিক জানে। দেখবেন চলে এসেছে সময় মতো। মোস্তফা সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সরু চোখে ছোট ভাইকে আগাগোড়া দেখে নিলেন। হনহনিয়ে বেরিয়ে গেলেন। সূর্যাস্ত হলো মাত্র। অফিস থেকে বেরোনোর ঘন্টা খানেক পূর্বে কল করলো মাহিন। ধানমন্ডির লেকের পাড়ে আছে সবগুলো, ওখানেই চলে আসতে তাকে। অফিস শেষ করে তন্ময় বন্ধুদের উদ্দেশ্যে বেরোলো। বাইকের গতি মাঝামাঝিতে। আবহাওয়া আজ শান্ত, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। পৌঁছতে সময় লাগলো না। বাইক থেমেছে চেনা পরিচিত জায়গায়। অদূরে এদিক ওদিক ছিটকে বসে তার বন্ধু বান্ধব, ভার্সিটির ক্লাসমেট কিছুও উপস্থিত। তাকে দেখেই হইচই পড়ে গেল। তন্ময় তাদের কাছাকাছি আসতেই মাহিন একটা সিগারেট হাতে ধরিয়ে দিল। পাশে বসতেই মাহিন বলে ওঠে, দোস্ত, রনিদা কি বলে দেখ। স্টিল শি ইজ ক্রাশড অন ইউ। তন্ময় মাথা তুলে তাকায়। রনিতা তার দিকেই চেয়ে ভদ্রতা সূচক মাথা নাড়ায় সে। দৃষ্টি সরিয়ে সিগারেট ধরায়। কথায় কথায় 8টা বাজিতে সময় গিয়ে ঠেকে 11টা 9। তন্ময় হাতঘড়ি দেখে উঠে দাঁড়ায়। বন্ধুদের বিদায় জানিয়ে বাইকে চড়ে বেরিয়ে পড়ে। মাত্রই লিভিং রুমে এসে বসেছে তন্ময়। জবেদা বেগম ছুটে এলেন। ছেলের হাতে ঠান্ডা পানির গ্লাস ধরিয়ে শুধালেন, গরু আনতে যাবি না? যাব, কখন? যখন সময় হবে। বাবার মতো তেরা কথা শুধু। মুখ বেঁকিয়ে চলে গেলেন তিনি। তন্ময় সেলফোন তুলে স্ক্রিনে নজর বোলালো। ওরও মেসেজ পাঠিয়েছে, ওর সাজগোজ করা একটি ছবি দিয়ে। সুন্দর একটি কাজ করা কামিজ পরে, শুভ্র রঙের, চুল কার্ল করা, স্মোকি ম্যাট মেকআপ করেছে। ছবির নিচে লেখা, এটাকে বলে সাজগোজ?
তন্ময়ের হাসি পেল এবং সে হাসলো। ছবিটি সেভ করে হোম স্ক্রিনে সেট করলো। সময় নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। মায়াবিনী এক, যাকে দেখতে দেখতে সময় ফুরোয়, দেখার স্বাদ নয়। আধারে আসমানে ভেসেছে এক গোলাকার ধবধবে সাদা চাঁদ। চাঁদের সৌন্দর্য দ্বিগুণ করতেই চলে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র। তারা অপরূপ চাঁদ জুড়ে স্থায়ীভাবে বসে। জানালার পাশে আরামদায়ক চেয়ারে বসে আছে তন্ময়। পরনে কালো সাদার সংশ্লিষ্ট টি শার্ট। ছোট চুলগুলোতে এখনো হালকা পাতলা ভেজাটে ভাব রয়েছে। অরুর ওপর অ্যাপেল ল্যাপটপ রেখে দুহাতের আঙ্গুলগুলো ব্যস্ত ভঙ্গিতে কিবোর্ড চেপে চলেছে। নিস্তব্ধ ঘর জুড়ে কিবোর্ডের ধ্বনি খোলা জানালা দ্বারা প্রবেশ করছে মৃদু হিম শীতল হাওয়া। কিছু একটা ভেবেই তন্ময় মাথাটা ডান পাশে ফেরায়। দৃষ্টি গিয়ে ঠেকেছে ওই সদূরে অবস্থিত চাঁদের পানে। অল্প সময় ওই আসমানের সৌন্দর্য দেখে তন্ময়ের তৃষ্ণা পেল। প্রেয়সীকে এক নজর দেখবার তৃষ্ণা। ল্যাপটপ শব্দ করে বন্ধ করে উঠে দাঁড়ালো। ঘড়ির কাঁটা ঘুরছে 12টা 20। দু একবার রুম জুড়ে ব্যস্ত চরণে পায়চারি করলো। আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। ওই চাঁদের দিকে তাকানোই উচিত হয়নি। এখন ভিতরটা অদ্ভুত শিহরণে ছটফট করছে। গলা শুকিয়ে মরুভূমি। 30 সেকেন্ডের মতো থমকে পড়ল তন্ময়। ভাবল স্থির মস্তিষ্কে। পর মুহূর্তেই ওয়ালেট জিন্সের পেছন পকেটে পুরে সেলফোন হাতে কামড়া ছাড়ল। লিভিং রুমে জবেদা বেগম কাঁথা সেলাই করছেন। দু নয়নের পাতায় কালো ফ্রেমের পাওয়ার চশমা। তন্ময় মুখ্য দরজায় পৌঁছে জুতোজোড়া পড়তে পড়তে অসন্তোষ কণ্ঠে বলল, তোমাকে না বলেছি কাঁথা সেলাই করবে না? কাঁথা সেলাই করব না? কাপড় চোপড় ধুর না? কোমর বেঁকিয়ে মোছামুছি করব না? তাহলে করব কি? কিচ্ছু করতে হবে না। ছেলের কপালের চামড়ায় 4-5 ভাঁজ দেখে জবেদা বেগম আলগোছে কাঁথাটা কোল থেকে সরিয়ে রাখলেন। বোঝালেন আপাতত কাঁথাটা সেলাই করবেন না। চোখের সমস্যাজনিত কারণে মাথায় প্রায়শই যন্ত্রণা হয়। এর জন্যেই তো ছেলেটা এভাবে রাগে। চশমা খুলে শুধালেন, তুই কি বেরোচ্ছিস? হ্যাঁ। এই এত রাতে? যাবো আর আসবো। আচ্ছা, চট জলদি ফিরিস। অলিতে গলিতে মানব ছায়া মাত্র নেই। নিস্তব্ধ নির্জন চারিপাশ। কুকুরদের চেঁচামেচির ধ্বনি ভেসে বেড়াচ্ছে থেমে থেমে। শাহজাহান বাড়ির লোহার সদর দরজায় তালা মেরে রাখা। সম্পূর্ণ বাড়ির বাতি নেভানো। চওড়া দেওয়াল লেপ্টে অবস্থিত ফুলগাছটার পেছনে নিজেকে আড়ালে রেখে দাঁড়ালো তন্ময়। দোতলার চেনা পরিচিত ওই বারান্দায় নজর রাখলেও রাত নেই দিন নেই এই মেয়ে বারান্দায় ভ্যাবলার মতো বসে থাকতে পারে। আদেও আছে কি? তন্ময় আধারে বারান্দায় এক মানব ছায়া লক্ষ্য করল। রেলিংয়ে কনুই রেখে হাতের মুঠোয় মাথা চেপে সুদূর আসমানের চাঁদে পানে চেয়ে। চাঁদের পানে চেয়ে নিশ্চিত তার কথা ভাবছে। না হলে তখন চাঁদ দেখা মাত্রই তন্ময়ের শক্তপোক্ত হৃদয়টা ব্যাকুল হয়ে উঠবে কেন? কেন হৃদয় আন্দোলন করে চলবে ওকে একবার দেখবার ইচ্ছেতে? ঠিক এমন সময় সেলফোনের স্ক্রিন জ্বলে ওঠে। মেসেজ আসে টুং শব্দের মাধ্যমে। লক স্ক্রিনে ভাসছে নিউডলি সেন্ট মেসেজ। আজকের চাঁদ সুন্দর। মেসেজটি এতটুকু শব্দের। মাত্রই পাঠিয়েছে অরু। তন্ময়ের ঠোঁটের দীর্ঘতা প্রসারিত হলো। ম্যাডাম সেলফোন হাতে নিয়েই বসেছে তাহলে। তন্ময় চটপট কল করে। এক রিংয়ে রিসিভ হয় সব সময়ের মতো। অরুর চমকিত আবেগে আপ্লুত কণ্ঠে মেঘের জোয়ার বসেছে যেন। হ্যালো হ্যালো তন্ময় ভাই। ওর এমন হুটহাট চিৎকারে অল্প বয়সে আর কালা হবে তন্ময়। কান একটা কিছুদিনের মধ্যে কাজ করবে না নিশ্চিত। ফোন কান থেকে কিছুটা দূরত্বে রেখে কণ্ঠের গভীরতা বজায়ের ভঙ্গিমায় বলে, ঘুমাসনি কেন? ঘুম তো ঘুমাচ্ছে, আমি ঘুমের পাহারা দিচ্ছি। বড্ড কাজের মানুষ। অবশ্যই, তার বলতে আমাকে যে পাবে তার ভাগ্য খুলে যাবে। তন্ময় হাসল। দৃষ্টি উঁচিয়ে দেখল ওই আবছায়ার অরুণচণ্ডী রূপের মোহ একদণ্ড শান্তিতে দাঁড়িয়ে নেই। পুরো বারান্দা জুড়ে তার পদচারণ।
দুহাতে কানে ফোন চেপে কি অদ্ভুত মুগ্ধতা বয়ে বেড়াচ্ছে। এখন ওর মুখশ্রীর আবির্ভাব কেমন, হাসি হাসি নাকি লাজুক? তন্ময় গলার স্বর নামিয়ে শুধায়। ইউ শিওর? ভাগ্য বন্ধ হবে না তো আবার? কে পাবে তার উপর নির্ভর করছে। আমার মনের মানুষ পেলে নিশ্চিত ভাগ্য খুলবে, খুলেই থামবে না, ভাগ্যের প্রমোশন হবে। ঠোঁটের হাসিটুকু দমিয়ে কণ্ঠের মুগ্ধতা গিলে তন্ময় বলে। একটা কাজের জন্য কল করেছিলাম। কি কাজ? আমার কাবাডে ল্যাপটপ আছে, আর্জেন্ট দরকার ওটা। আর্জেন্ট বলতে রাইট নাও। নিয়ে আসতে পারবি? অরুর কণ্ঠে ব্যস্ততা। আপনি আসবেন বাড়ির সামনে এখন? দরকারের জন্য তো আসতেই হয়। আসুন তাহলে, আমি এক্ষুনি নিয়ে নামছি। অরুর এক্ষুনি বলতে এক্ষুনি 5 মিনিট নেয়নি নিচে নামতে। চাবি দিয়ে সদর দরজা খুলে ঝটপট সামনে এসে দাঁড়ালো। চাঁদের আলোয় মুখটা স্পষ্ট, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বুকের দ্রুততম ওঠা নামার গতি তার চোখের সামনে। নজর সরাতেই অরু রুদ্ধস্বরে শুধালো। এত তাড়াতাড়ি কিভাবে চলে এলেন? পায়ে হেঁটে। এর জন্য এত ফাস্ট? তন্ময় নিল, হাতঘড়ি দেখে চলে যাওয়ার ভঙ্গিতে বলল। আচ্ছা যা ভেতরে। অরু শ্বাস প্রশ্বাসের অস্বস্তিজনিত অস্থিরতা দেখিয়ে শুধালো। চলে যাবেন? তো দাঁড়িয়ে থাকবো? না মানে বলছিলাম। হুম। অরু চুপসে রয়, অসহায় মুখটুকু লুকোতে থুতনি বুকে ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। তন্ময়ের মায়া হয়, হৃদয়ে অনুভূতির জোয়ার নামে। নরম গলায় প্রশ্ন করে। কিছু বলবি? বলবো, বলতে চাই। শুনছি। বলছিলাম ওই যে সেদিন ওভাবে করলেন যে, ওটা কেন করলেন? কি করেছিলাম? অরু মাথা তোলে, দৃষ্টিতে দৃষ্টি মিলতেই লজ্জিত হয়। ঠোঁটে ঠোঁট চেপে বাকিটুকু আর বলতে পারে না। গলাটা কেউ যেন চেপে ধরেছে। তন্ময় অগোচরে হাসে, মুখে বলে। ভেতরে যা। যাব না। আপনি জবাব দিচ্ছেন না কেন? কিসের কথা বলছিস আমি তো বুঝতে পারছি না। অরু বিড়বিড়িয়ে ওঠে। ওসব করে এখন বুঝতে পারছে না। তন্ময় অন্য পাশে তাকিয়ে না শোনার ভঙ্গিতে শুধায়। কিছু বলছিস? না তো। ভেতরে যাচ্ছিস না যে? একটা কাজ বাকি। কি কাজ? তন্ময় আগ্রহী চোখে ফিরে তাকাতে নেয়। পড়বেই আচমকিত নরম তুলতুলে ঠোঁটের বর্ষণ নামে তার বা গালে। শুধু একবার নয়, দুবার, এবং ভীষণ দ্রুত গতিতে। মধু খেয়ে আর মেয়েটা দাঁড়ায় না, ছুটে ভেতরে ঢুকে পড়ে। থেমে সদর দরজা লাগানোর সাহসটুকুও নেই যেন ওর। তন্ময় স্তব্ধীভূত, পাথরের ন্যায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অন্তরাত্মা যেন কেউ ছিনিয়ে নিয়েছে। আত্মা ফেরত আসতে সময় নিল বড়। তন্ময় মিটিমিটি হেসে গালে হাত ছুঁয়ে দেয়। এক দুষ্টু খিদে যে তারও পেয়েছে, সেটি হৃদয়ে চেপে নেয়। শেষবারের মতো সদর দরজার পানে তাকাতেই রুহু বেরিয়ে আসার সূত্রপাত ঘটে। মোস্তফা সাহেব এসে দাঁড়িয়েছেন গম্ভীর মুখশ্রী নিয়ে। ঠিক কতটুকু কি দেখেছে তন্ময় বুঝতে পারছে না। পিতা পুত্র নিশ্চুপ, সমান তালে ধীর পায়ে গলিতে হাঁটছেন। কথা শুরু করলেন মোস্তফা সাহেব। কি প্রতিশ্রুতি দিয়েছিল, আদৌ তা মানছ? তন্ময় রাত বিরেতে চোখ খুলে মিথ্যে বলল। আমি কিছু করিনি, ল্যাপটপ নিতে এসেছিলাম। ও বাচ্চা, অবুঝ। তন্ময়ের মুখশ্রীর পরিবর্তন ঘটে, গম্ভীর হয়ে ওঠে চেহারা। থেমে যায় চলন্ত পা জোড়া। থমকে থেকে সময় নিয়ে বলে। ও আর বাচ্চা নেই, যা হচ্ছে বোঝার মতো বয়স হয়েছে। মোস্তফা সাহেব তেরা গলায় বলেন। বুঝলে কি আর এমন করতো, তোমার থেকে বহুগুণ ভালো পাত্র পাবে ও। তুমি পুরো দেশ জুড়ে পাত্র দেখো বাবা, তবুও আমার থেকে ভালো পাত্র ওর জন্য পাবে না। আর যদিও মনে হয় পেয়েছো, সে আমার থেকে ভালো ওকে বুঝবে না, আমার থেকে ও ঠিক ভালোবাসবে না, আমার মতো যত্নে রাখবে না। ওর জন্য আমি ছাড়া এই পৃথিবীতে বহুগুণ ভালো কিংবা পারফেক্ট কেউ হতেই পারে না। আমি একমাত্র ওর পারফেক্ট। তন্ময় থামে, পাকা হেসে বলে। তুমি বুঝবে কিভাবে? তোমার তো বউ নেই, ছেড়ে চলে গেছে। চলে গেছে না নিয়ে গেছে? সময় হলে ফিরিয়ে দেব। গুড নাইট। তন্ময় সোজা হাঁটা ধরে। মোস্তফা সাহেব আরো 2-4টে কথা গলা তুলে বলেন, তবে জবাব পান না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাড়ির দিকে হাঁটা ধরেন। এই ছেলে মেয়ে দুটো নিজ রাস্তা বানিয়ে নিয়েছে।
তার আর লম্বা নাক গলানোর মানে আছে? আষাঢ় মাসের ব্যস্ত বর্ষণের ন্যায় বর্ষিত হলো এক অনাকাঙ্ক্ষিত সংবাদ। তন্ময়ের নানি চৈতন্যেচ্ছা সিলেট হতে বড্ড আচমকা ঢাকায় পাড়ি জমিয়েছে। ইতিমধ্যেই তিনি শাহজাহান বাড়ির লিভিং রুমে বসে আছেন, হাতে চায়ের কাপ তুলে বাড়ির সকলের গর্দানের ওপর তলোয়ার চেপে রেখেছেন। 19 না বলে 20 বললেই গর্দান কেটে নেবেন নিশ্চিত। আনোয়ার সাহেব ভাইপোকে কল করে এই চিরন্তন সত্যগুলো স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে বলে চলেছেন। সারা বছর এভাবেই চৈতন্য বেগম মেয়ে জামাইয়ের ভুল খুঁজে বেড়ান। এখন তিনি বিনা ঘোষণায় পদার্পণ ঘটিয়েছেন। যদি কোনোভাবে জানতে পারেন তার একমাত্র আদরের কন্যা এবং নাতি ঘরদুয়ার ছাড়া, তাহলে কী ধরনের মুসিবত দাঁড় করাবেন তা আর বলে বোঝানো সম্ভব নয়। আনোয়ার সাহেব বলেন, ভাইয়াকে বাঁচাতে দ্রুত ফিরো বাবা, নাহলে শাহজাহান বাড়ি থাকবে না, কিয়ামত বাড়ি হয়ে যাবে। তন্ময় চিন্তায় পড়ে। অফিস থেকে বেরোতে বেরোতে বলে, ব্যস্ত রাখো চাচু, আমি এক্ষুনি ফিরছি মাকে নিয়ে। বর্ষণ যেভাবে বিনা নিমন্ত্রণে হুটহাট নেমে আসে, জয়তুন বেগমের শাহজাহান বাড়িতে পদার্পণের বিষয়টা একই কাতারে পড়ে। নিমন্ত্রণবিহীন তুমুল ঝোড়ো বর্ষণ। তার বয়স এবার 70-এর ঘরে। মুখশ্রীতে লেপটেছে বৃদ্ধতা। তারুণ্যের ছাপ না থাকলেও জোশ রয়েছে। কালো মনের নয়ন যুগল এখন আর পরিষ্কার দেখতে পায় না, পাওয়ার চশমার প্রয়োজন পড়ে। আজকাল মস্তিষ্কের ধারণ ক্ষমতা ক্ষীণ, ছোটখাটো বিষয় ভুলে বসেন, তাই গলায় মুঠো ফোনের থলি ঝুলিয়ে রাখেন। ফোনটা বড় কাছের কিনা, যখন তখন দরকারের। এই যে আপাতত নাকের ওপর সাদা কালো ফ্রেমের চশমা ঝুলিয়ে মুঠোফোন থলি হতে বের করেন। বাংলায় সেভ করা তার নাতির নাম্বারটি খুঁজছেন। খুঁজতে খুঁজতে শুধালো, যুবু, দূরে কোথাও গেলে কি? ও তো বাসাতে থাকে, ঘন্টা হইল এখনো ফিরতেছে না। মুস্তফা কই? ও জানে না কিছু? একটা কল দাও। নাতির নাম্বারটি খুঁজে পেলেন। পেতেই কল দিলেন চৈতন বেগম। রিং হচ্ছে, তবে রিসিভ হয়নি। অফিসের কাছে ব্যস্ত ভেবে আর দ্বিতীয়বার কল করলেন না। মুঠোফোন থলিতে রেখে সামনে কাছের টেবিলে কেটে টুকরো করে রাখা ফলের প্লেট হাতে তুলে নিলেন। কাঁটা চামচে ফলের টুকরো তুলে ধীরে সুস্থে মুখে প্রবেশ করালেন। মুফতি বেগম বাড়ির সবাইকে ইতিমধ্যেই কল করে ফেলেছেন, কেউ বাদ নেই। তারপরও ফের কল করেন মোস্তফা সাহেবকে। ওপাশটায় মোস্তফা সাহেব কল রিসিভ করেই জানান, আমি আসছি। মোস্তফা সাহেব উপস্থিত হন আধা ঘন্টার মধ্যে। দোয়ার দাঁড়িয়ে জুতো জোড়া কোনো মতে খুলেছেন। বাসার চপ্পল জোড়া যে পরবেন ততটুকু সময়ও নেননি। গাড়ি থেকে নামতে যতটুকু সময় লাগলো তার, তড়িৎ ভেতরে ঢোকেন। তাকে দেখতে পেয়ে যেন প্রাণ ফিরে পেলেন মুফতি বেগম। যান হাতে নিয়ে সোফা ছেড়ে উঠলেন। এক নাগারে কতগুলো শ্বাস পর্ব ঘটালেন। এক এক প্রশ্নের সম্মুখীনে পড়ে তিনি ভয়ে কাঁপছিলেন। আম নাবলে যদি জাম বলেন ভুলবশত, তাহলেই তো মুসিবত। একপাশে চুপচাপ দাঁড়ালেন। মোস্তফা সাহেব ঘন ঘন শ্বাস নিয়ে বুকের ওঠানামার গতি ধাতস্থ করলেন। সালাম দিলেন। শাশুড়ি মায়ের পাশে বসে নরম কণ্ঠে প্রশ্ন করেন, কেমন আছেন মা? শরীর ভালো? কেমন দেখতেছো বাবা? যেমন দেখতেছো তেমনই আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাকে একটা কল করতেন, আমি গিয়ে নিয়ে আসতাম। হঠাৎ মন টানচান করতেছিল, মায়াডারে দেখি না কতদিন হইল। ভাবতে ভাবতে চলে আসলাম। তুমি যাবা আবার আসবা, ঝামেলা না? কিসের ঝামেলা মা? কিছু ঘটার ব্যাপার মাত্র। তা আমার নাতি আসে নাই তোমার সাথে? ও কই? মোস্তফা সাহেব নিশ্চুপ রইলেন। কপালে এখনো বিন্দু বিন্দু ঘামের উপস্থিতি। সবটা সত্যি বলে দেবেন তিনি। মিথ্যা বলার তো প্রয়োজন নেই, পরে তো এভাবেই জানবেন। এর থেকে ভালো এক্ষুনি বলে দেওয়া। জয়তুন বেগম চিন্তিত গলায় ফের বলেন, যুবু কই গেল? তোমারে বলে যায়নি? মানে মা, হয়েছে এমন। তন্ময় মায়ের হাত ধরে ত্বরান্বিত পদচারণে প্রবেশ করল তখন। চমক দিল উপস্থিত সকলকে। জবেদা বেগমের চোখে জল, ঠোঁটে মৃদু হাসি।
জয়তুন বেগম দুহাত মেলে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন, মাথায় ক্রমাগত হাত বলিয়ে বিড়বিড়িয়ে বললেন, কোথাও গেলে বলে যাবি না? তুই কি এখনো ছোট? এখনো না বলে কয়ে এদিক ওদিক যাওয়া কেমন স্বভাব? আশেপাশেই ছিলাম মা। মেয়ের থেকে নজর সরিয়ে নাতির পানে ফেললেন। তন্ময় এগিয়ে এলো, মা উঠে পড়তেই তার জায়গায় বসলো। স্বভাব সুলভ নানির কোলে মাথা পেতে শুয়ে পড়ল সোফায় টান হয়ে। চুলে আঙ্গুল বলিয়ে জয়তুন বেগম বলেন, এত শুকনো লাগতেছে কেন? ঠিক মতো কি খাওন দাওন করিস না? কোন জন্মে আমাকে তোমার স্বাস্থ্যবান মনে হয়েছে বলো তো? স্বাস্থ্য ভালো থাকলে না বলবো। তন্ময় গম্ভীর স্বরে শব্দ করে হাসল, কোলে শুয়ে চোখজোড়া বুজে নিল। অদ্ভুত শান্তি হৃদয় গ্রাস করে নিচ্ছে। নিজের বাড়ির ঘ্রাণ বুঝি আলাদা, এই ঘ্রাণের স্বাদ আর কোথাও নেই আপন বাড়িটা ছাড়া। ও সময় সাবিহা দ্রুত পায়ে বাড়িতে প্রবেশ করলো। সে যবে ছিল চাচির কল পাওয়া মাত্রই চলে এসছে। মা, ভাইয়া, নানি, কাকে ধরে কাঁদবে সে? সবটাই স্বপ্ন লাগছে। শব্দ করে কেঁদে কেটে সাবিহা মা, ভাইয়া আর নানিকে একসাথে চাপটে ধরল। জয়তুন বেগম পড়লেন মহা চিন্তায়। এমন ভাবে কাঁদতেছিস যেন যুবু আর তন্ময় আর তোর সাথে থাকে না। ওদের প্রতিদিন দেখিস না? লিভিং রুম ছুড়ে নিস্তব্ধতা বয়ে গেল। শব্দ করে হাসার সামান্য প্রয়াস চালায় সাবিহা। বোকার মতো বলে, তোমাকে দেখে ইমোশনাল হয়ে পড়লাম যে। তাই বল, মুখটা একটুকুনি হইয়া আছে। কোথায় ছিলি? ভার্সিটি বুঝি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছ। তন্ময় উঠে দাঁড়ালো সোফা ছেড়ে, মায়ের উদ্দেশ্যে বলল, নানিকে রুমে নিয়ে যাও, টায়ার্ড হয়ে আছে, বিশ্রামের প্রয়োজন। নিচতলাতে গেস্ট রুম পরিষ্কার করে ফেলেছে সুমিতা বেগম। সেই রুমের দিকে জয়তুন বেগমকে নিয়ে যাচ্ছে সাবিহা আর জবেদা বেগম। মোস্তফা সাহেব এখনো দাঁড়িয়ে। তন্ময় তাকাতেই দুজনের চোখাচোখি হলো। ঠোঁটে ঘেঁষে আসতে চাওয়া হাসিটুকু গিলে নিল তন্ময়। গম্ভীর মুখে আবার সাথে বেরোলো। দুজন গার্ডেনের দিকটায় হাঁটছে। হিম শীতল বাতাস স্পর্শ করছে। কালো রঙের কিছু চেয়ার পেতে একজোড়া টেবিল বসানো আছে। চা পানের জন্য শ্রেষ্ঠ জায়গা এটি। তন্ময়ের অভ্যেস ছিল অফিসের ফাইলস আর কফির মগ নিয়ে সাত সকালে এখানে বসা। রাত বিরেত অফিস শেষ করে এসেও প্রায় সময় বসে থাকতো। তার দেখা দেখি মোস্তফা সাহেবও বিশ্রামের জন্য এখানেই বসতেন। একসাথে হলে বাপ ছেলে মিলেমিশে ব্যবসা জনিত আলাপ আলোচনা করত। আগের দিনগুলো ফিল্মের মতো তন্ময়ের চোখের মনিতে ভেসে উঠছে। বড় নিঃশ্বাস টেনে চেয়ারে বসলো, পায়ের ওপর পা তুলে চারিপাশে নজর বোলালো। ওর ছোট ছোট সেই ফুল গাছগুলো লাগিয়েছিল, সেগুলো এখন বড় হয়েছে। তন্ময় নিজেই তো এনে দিয়েছিল। মেয়েটা জান প্রাণ লাগিয়েছিল গাছগুলো বড় করতে। ও কি এখন ঘুমাচ্ছে? না হলে কোথায়? লিভিং রুমে তো দেখতে পাইনি। নিশ্চয়ই কিছুই জানে না। ভালো চমক দেওয়া যাবে। দৃষ্টি গার্ডেন ঘুরে বাবার ওপর পড়ল। মোস্তফা সাহেব চেয়ে আছেন। ওই দৃষ্টিতে মায়া, মমতা, স্নেহ মিশে আছে যেন। তন্ময়ের বুকের ভেতরটা মুচড়ে উঠল। নিজেকে স্বাভাবিক রাখার প্রচেষ্টা করল। মোস্তফা সাহেবের কণ্ঠে গম্ভীরতা নেই। বাবার উপর রাগ কমেছে? মুহূর্তেই উঠে দাঁড়ালো তন্ময়, দ্রুত পা চালালো বাবার দিকে। মোস্তফা সাহেবও দাঁড়িয়ে পড়লেন। ছেলেকে বুকে নিতেই প্রশান্তিতে বুক ভরে আসলো। চোখের কোণ ভিজে উঠল। তন্ময় বাবার পিঠে হাত বুলিয়ে বলে ওঠে, আমি কখনো রাগ করিনি বাবা। অভিমান তো করেছিলি, কষ্ট তো পেয়েছিস। আমি তোমার উপর কখনো অভিমান করতে পারিনি, পারবো না। কষ্টও পাইনি। পেতে দিলে কোথায়? কষ্ট হবে ভেবে আগ বাড়িয়ে লুকিয়ে নিজেই তো সব কিছু গুছিয়ে দিলে। না হলে কে প্রথমে ইন্টারভিউতে ম্যানেজমেন্টের জব পায়, তাও হাই স্যালারিতে? আবার বন্ধু বান্ধবদের কল করে বলেই তো তারা এক ফ্ল্যাট প্রয়োজনীয় সব জিনিসপাতি উঠিয়ে দিয়ে গেছে। ওরা ওদের বলার প্রয়োজন ছিল না। ছেলেগুলো আগেই কেনাকাটা করে নিয়েছিল সবকিছু। ভাগ্যক্রমে এমন ফ্রেন্ড পেয়েছিস। তন্ময় বাবাকে ছেড়ে দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল, আমি আমার জীবনে সব ভাগ্য করে পেয়েছি বাবা। কথাটুকু বলে থামে সে। নিঃশ্বাস নিয়ে পুনরায় নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল। পুরনো গাম্ভীর্যতা মুখশ্রীতে লেপ্টে পড়ল।
তোমার বউ এনে দিয়েছি, তাকে মানানোর দায়িত্ব তোমার একার। নানি যেতেই মা যদি এসে আমায় বলে চলে যাব, আমি কিন্তু নিয়ে যাব। মোস্তফা সাহেবের বুকে তখনও ছিল এক সমুদ্র অনুভূতি, যেগুলো ছেলের কথিত বাক্যে গিলে নিতে বাধ্য হলেন। চোখা রাঙালেন। কার জন্য এসব হয়েছে? হ্যাঁ, ঝগড়া আমাদের কার জন্য লেগেছে? ঝগড়া লাগতে তো বলিনি আমি, যা চেয়েছি তা দিয়ে দিলে কাহিনী এতদূর এগোতো না। তর্ক এগোনোর ভাষা খুঁজে পেলেন না মোস্তফা সাহেব। তিনি ছেলের সঙ্গে চুক্তিতে কোনো কালেই পেরে ওঠেনি। অফিসে যখন মিটিং বসে তখন শেয়ার হোল্ডার থেকে চেয়ারম্যান সবাই উপস্থিত রয়। তাদের মধ্যে দাঁড়িয়ে যখন প্রেজেন্টেশন দেয় তার ছেলেটা, ওর কথার ধরন চুক্তির সামনে কেউই বুক চালাতে পারে না। গর্ব হয় তখন, কিন্তু এখন তিনি চোখ রাঙালেন। সূর্যাস্তের সময় হয়েছে। হলদেটে আসমানের বুকে সূর্য অর্ধখণ্ডিত রূপ নিয়ে বসে। সন্ধ্যা লুকিয়ে রাত নামবে বলে ঘড়ির কাঁটা ঘুরছে 6টায়। তন্ময় সকলের থেকে ছাড় পেল মাত্রই। দোতলা চলে এলো তক্ষুনি। নিজের রুমের পাশের ঘরটার দরজা ভেড়ানো। সুমিতা বেগম থেকে শুনেছে ওরও ঘুমোচ্ছে। বিকাল বেলা ঘুমিয়েছে, এখনো অবধি ওঠেনি। তন্ময় নিজের রুমে প্রবেশ করলো। পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, সে যেমন রেখে গিয়েছিল তেমনটাই। পেন হোল্ডারটিও টেবিলের কর্নারে আছে আগের মতো। এগিয়ে জানালাটা খুলে দিল। পর্দা সরিয়ে দিতেই হিম শীতল বাতাস প্রবেশ করলো। অঙ্গ প্রত্যঙ্গে জড়ানো শার্ট খুলে বাথরুমে ছুটলো। একটা গোসল নিয়ে বেরোলো। চুল মুছতে নিয়ে খেয়াল করলো দরজাটা হালকা শব্দহীন ভঙ্গিতে খুলছে। একটা মাথা চট করে ঢুকলো। মাথার মালিক দৃষ্টি উঠিয়ে তাকাতেই তন্ময়ের সঙ্গে দৃষ্টি আদান প্রদান হলো। অমনি মাথাটা তড়িৎ চলে গেল। তন্ময় নিঃশব্দে হাসলো। তোয়ালে চেয়ারে ছুঁড়ে দরজার দিকে এলো। দরজাটা খুলে দিতেই অরুকে দেখা গেল, কফির মগ হাতে দাঁড়িয়ে। মুখ ছুঁড়ে লেপটে মাত্রই ঘুম থেকে উঠেছি। তন্ময় হাত বাড়িয়ে ওর ফোলা গাল টেনে দিল। কফির মগ নিজের হাতে নিয়ে শুধালো। লুকোচুরি করছিস কেন? অরু হাসে। দেখছিলাম কখন এসেছেন। ঘন্টা। আমাকে ডাকলেন না যে? কেন ডাকবো? অরুর চোখ জোড়া ছোট হলো, মেয়ে যাওয়া গলায় বলল। আমি তো অপেক্ষায় ছিলাম এই দিনের। তন্ময় শুনেও শুনল না। কফিতে চুমুক বসিয়ে ভেতরে চলে গেল। ওর সাথে কথাবার্তা না বাড়ানো শ্রেয়। কথা বাড়ানো আর নিজের ধৈর্যের পরীক্ষা নেওয়া একই বিষয় দাঁড়াচ্ছে। এভাবেও সেদিনকার চুমুটা তার মস্তিষ্ক দখল করে আছে। নয়ন যুগলে ফিল্মের ন্যায় ভেসে ওঠে। ভেতরের শয়তান গর্জন করে বলে, তন্ময় তুই চুমুটা খা, তোরই তো অরু, ছুঁয়ে দিলে কি হবে? নিজের মানুষকে ছোঁয়া চুমু খাওয়া তোর একান্ত কর্তব্য। তন্ময় ভাবে ধৈর্যের পরীক্ষা তার অরু নেয় নাকি হৃদয়? তন্ময় ভাবে ধৈর্যের পরীক্ষা তার অরু নেয় নাকি হৃদয় মস্তিষ্ক। তিনটে সমানভাবে অপরাধী। অরুও পিছু পিছু ভেতরে এলো। মুখশ্রী জুড়ে আনন্দ উচ্ছ্বাস, গলার স্বরে এক রাশ আশা। আজ থেকে আমি পড়তে আসি, তাহলে দীপ্তও আসবে। তন্ময়ের বলতে ইচ্ছে করলো, তুই পড়বি নাকি ভ্যাবলার মতো আমাকে দেখবি? আর আমি তোকে পড়াবো নাকি তোকে দেখবো, কোনটা? বাক্যগুলো গিলে নিয়ে মাথা দোলায়। অমনি অরু ছুটে বেরিয়ে যায়। তন্ময় ফাইলসগুলো দেখতে বসলো। এসব মোস্তফা সাহেব দিয়ে গিয়েছেন। কাল থেকে নিজেদের অফিসে যাওয়ার আদেশ আছে। আদেশ না করলেও তন্ময় নিজেদের অফিসেই যেত। দীপ্ত ব্যাগ নিয়ে ঢুকলো। কোকড়া চুলগুলোতেই ছুটি বাঁধা। তন্ময়কে চাপটে ধরলো ছুটে গিয়ে। ফাইল টেবিলে রেখে তন্ময় ওকে কোলে তুলল। আমার চ্যাম্পের পড়াশোনা কি অবস্থা? ফার্স্ট ক্লাস। তুমি তো জানো আমি বেস্ট। আই এম প্রাউড অফ ইউ। ওরও কিছু বইপত্র বুকে জড়িয়ে ঢুকলো। আর আমি? তন্ময় দীপ্তকে কোল হতে নামায়, আবারও ফাইল হাতে নেয়। তুই কি? দীপ্ত হেসে ওঠে। অরূপু বসো।
অরু দীপ্তের পাশে বসে বইপত্র সামনে রেখে আর চোখে তাকালো এবং এই চাওয়া কেবলই শুরু। ওর এতবার তাকানোর কারণে তন্ময় ভালোভাবে নিজেই ওর আদুরে মুখটা দেখতে পারে না। সে আনন্দ অনুভব করবে নাকি দুঃখ দোটানায় আছে। তন্ময় নজর তুলে চায়। বই খুলছিস না যে? এই তো খুলছি। আবারও লম্বা সময় গেল। তন্ময় ফাইল থেকে নজর সরিয়ে দেখলো শুধু বইটা খোলা, যেমনটা সে বলেছিল। তারপর আর কিছুই করছে না। তন্ময় শুধালো, তুই কি পড়বি নাকি বসে থাকবি এভাবে? পড়ছি তো। তন্ময় আর কিছুটি বলল না। নজর ফাইলে রেখে ওকে মন মতো দেখতে দিল নিজেকে। রাতের খাবার জবেদা বেগম রান্না করছেন আজ। বছর পর নিজের রান্নাঘরে প্রবেশ করে অনুভূতির চাদরে স্তব্ধ তিনি। মনের মাধুরী মিশিয়ে অনেক রকমের রান্না করেছেন। রান্নাঘর, ডাইনিং, লিভিং রুম জুড়ে ঘ্রাণে চারিপাশ ম ম করছে। ডাইনিংয়ে খাবার পরিবেশন হতেই সকলে নিজেদের চেয়ারে বসলো। তন্ময় বসেছে পরপর, অরুও বসলো পাশে। ব্যস্ত হাতে তন্ময়ের কাচের প্লেটটি উল্টে দিল। কাচের গ্লাস, কাচের পানির জগ এগিয়ে দিল। তন্ময় খেয়াল করলো সাবিহা রুবি মিটিমিটি হাসছে, অথচ যাকে নিয়ে হাসছে তার কোনো মাথা ব্যথা নেই। তন্ময় তখনকার কথাগুলো ভালো প্রভাব ফেলেছে মোস্তফা সাহেবের ওপর। তিনি খেতে বসে সবকিছুর জন্যেই স্ত্রীকে ডাকছেন, এটা দাও ওটা দাও, রান্না ভালো হয়েছে ইত্যাদি। লজ্জায় জবেদা বেগমের মুখশ্রী লালচে গরম হয়ে উঠেছে। মাথা তুলে তাকানোর সাহসটুকু অবশিষ্ট নেই। বাচ্চা কাচ্চা ভর্তি ডাইনিংয়ে এমন করার কোনো মানে আছে? খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে অরু সবাইকে ছাদে নেওয়ার বায়না ধরল। কতদিন একসাথে হয়নি তারা, আর যেহেতু হয়েছে ছাদে আড্ডা দিবে, কারোই আপত্তি নেই। উল্টে সাবিহা এক পায়ে রাজি। রবি, সাবিহা, আকাশ, দীপ্ত ওরা ছাদের সিঁড়ি বাইছে তরতরিয়ে। অরু নয়ন যুগলের পাপড়ি ঝাপটে তন্ময়ের পানে চাইল, শুধালো, যাবেন না? যা, আসছি। আসুন তাহলে, তাড়াতাড়ি আসবেন। তন্ময় গেল জয়তুন বেগমকে তার রুমে রেখে এসে। সে যখন ছাদে উঠেছে তখন অরু সবাইকে গোল করে বসিয়ে গল্পের আসর জমিয়েছে। খেয়াল করলো অয়নও আছে। কাছাকাছি হতেই অয়ন উঠে দাঁড়ালো, হেসে বলল, আর যাবেন না তো ভাই? না। যাক তাহলে, আমাদের আগের মতো দেখা হবে। একসাথে কফি খাই না, বছর হতে চললো। তন্ময় হাসলো। সেদিন না দাঁড়িয়ে চা খেলাম? এক হলেও নাকি কফি আর চা কি এক? যুক্তি আছে। অরুর আর গল্প করতে ইচ্ছে হলো না তার গল্পের রাজার সামনে। তাকে দেখে কি ওই গল্পে আর মন বসে? তন্ময় আলগোছে অরুর পাশের জায়গায় বসলো। এতে যেন ও ভীষণ খুশি। হাসি ওই গোলাপি ঠোঁট থেকে নড়ছেই না। অগোচরে বেশ কয়েকবার তাকালো। অয়নকে একটা গান গাইতে অনুরোধ করা হলো। অয়ন হেসে গাইতে শুরু করলো। এই পৃথিবীর মতো সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব। একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। তন্ময়ের গানটা পছন্দ হলো, মন দিয়ে শুনছিল। খেয়াল করে শুনলো পাশে অরুও ধীর গলায় গাইছে। ওর গানের গলা সুন্দর, চিকন মেয়েলি স্বর। যখন বলল আমি ভালোবাসি তোমাকে, তন্ময়ের হৃদয় ব্যাকুল হয়। সেথায় ভালোবাসার আন্দোলন চলে। জানালাটা পরিপূর্ণভাবে খোলা। শুভ্র রঙের পর্দাগুলো উদাসীন উঠছে, ভিজছে। এলসে কুড়ি বৃষ্টি হচ্ছে রাত থেকে। ছিড়ছিড়ে কুড়ি কুড়ি বৃষ্টি ধারার সঙ্গে রয়েছে হেম শীতল আবহাওয়া। বৃষ্টির ফোঁটা হাওয়ায় ভেসে জানালা পেরিয়ে ভেতরে প্রবেশ করছে। ফোঁটাগুলো যেন মার্বেলের ফ্লোরে পড়ে টিপটিপ শব্দ তুলছে। দেওয়াল ঘড়িতে ঘন্টার কাঁটা ঘুরছে সকাল 8টা, আর মিনিটের কাঁটা ঠিক 10-এ। বাইরেটা এখনো আধারে নিমজ্জিত। মনে হচ্ছে সন্ধ্যা পেরিয়ে রাত নামবে বলে। তন্ময়ের তন্দ্রার গভীরতা বেশ পাতলা। বৃষ্টির ক্ষীণ ধ্বনিতে সে আধো ঘুমে রয়েছে। মস্তিষ্ক পই পই শুনছে বর্ষণের অস্পষ্ট নৃত্য। শরীরের
প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অলসতার চাদরে লেপ্টে। শান্ত, স্থির এবং উদাসীন নয়ন যুগল একবার চাইল জানালার দিকটায়। জানালায় ঝুলে আছে 3টে ফুলের টব, অলকানন্দা, স্পাইডার, লিলি আর বকুল। সবে ফুল ফুটতে ধরেছে, সেসব সতেজ হয়ে আছে বৃষ্টির ছোঁয়াতে। চকচক করছে সবুজ রঙা পাতাগুলো। ফুলটুলের প্রতি তন্ময় অযথায় নির্লিপ্ত। ওদের যত্নে রাখার সময় করে পানি দেওয়ার আগ্রহ কোথায় তার? এগুলো সচরাচর আরই করে থাকে। ওর ফুলের প্রতি রয়েছে ভীষণ উত্তেজনা, অত্যাধিক প্রবণতা। তাদের বাগানের ফুলগুলোর সেবা যত্ন ওই করে থাকে। সকাল বিকেল প্রায়শই ওকে দেখা যায় বাগানে। অনেক প্রকারের ফুলের মাঝে ওকেও দেখতে লাগে একটি জীবন্ত ফুল, যেই ফুলটি তার আশেপাশে সর্বদা ঝকঝক করে বেড়ায় মৌমাছিদের মতো। কোনো একটা স্পেসিফিক ফুলের সঙ্গে ওর তুলনা করা যায় না। এক এক রচনীতে ও এক এক রকম ফুলের মতো দেখতে। ধ্বনিশূন্যতা বজায় রেখে কক্ষের দরজাটা খোলা হলো। জবেদা বেগম ঢুকলেন নীরবে। অত্যন্ত ধীরে সুস্থে চরণ পড়ছে ফ্লোরের বুকে। যদি শব্দে ঘুম না ভাঙে ছেলেটার, তবে বিছানায় চাইতেই দেখলেন তন্ময়কে চোখ মেলে তারই পানে চেয়ে থাকতে। মুহূর্তেই আঁটোসাঁটো হলো বদন। পরপর চমকিত তিনি উচ্চ কণ্ঠে হেসে শুধালেন। ঘুম ভেঙেছে তাহলে আমার রাজপুত্রের? জবেদা বেগম বিছানার কাছাকাছি আসতেই তন্ময় হাত বাড়িয়ে মায়ের নরম হাতটা টেনে ধরল। বিছানায় অবলীলায় বসিয়ে নিজের অগোছালো উগ্র চুলের মাথাটা কোলে রাখলো অযত্নে। স্নেহরূপে হেসে মমতাময়ী হাতটা ছেলের চুলে রাখলেন জবেদা বেগম। ডান হাতের আঙ্গুলগুলো ব্যস্ত হলো ছেলের ছোট চুলগুলো আদুরে শক্তিতে টেনে দিতে। আন মনে বলল, তোর বাবা এখনো সকালে নাস্তা করেনি, লিভিং রুমে বসে আছে ছেলের সঙ্গে নাস্তা করবে বলে। অবশ্য মুখে বলেনি। এইসব কি আর তার বলতে হয়? তার মুখ দেখেই বলতে পারি আমি। ক্ষণিকের জন্যে চোখ বুজেছিল তন্ময়। মায়ের উক্তি শুনে চোখ মেলে মায়ের মুখপানে চায়। চেয়ে থেকে অন্যমনস্ক কণ্ঠে শুধায়, বাহ, আমার মুখখানা ভালোভাবে দেখ, দেখে বলতো আমি কি ভাবছি। তন্ময় উত্তর আশা করেনি, এভাবেই বলল। তবে তাকে অবাকের চূড়ান্তে ফেলে জবেদা বেগম না ভেবেই চটপটে জবাব দিলেন, নিশ্চয়ই অরুর কথা। এমন উত্তর তন্ময় আশা করেনি, স্বপ্নেও নয়। অপ্রত্যাশিত জবাব কর্ণকুহরে পৌঁছতেই 2 দফায় কেসে ওঠে সে। কাশিটুকু যেন মাথায় চড়ে বসেছে। জবেদা বেগম হতভম্ব হন। চট জলদি ডান হাত বাড়ান ছেলের পিঠের দিকটায়। ছোট ছোট চর বসাতে লাগলেন। অতি সাবধানতা জনিত কণ্ঠে শুধিয়ে বলেন, কি রে বাবা, আমি কি আন্দাজি সঠিক জায়গাছে ঢিল ছুড়লাম? তন্ময় কিং কর্তব্য বিমূঢ়। আখি যুগল ছেড়ে মণি দুটো বেরিয়ে আসবার উপক্রম হয়েছে প্রায়। গলাটা শব্দ করে পরিষ্কার করলো। উঠে বসলো অতি দ্রুত। চোরের ন্যায় দৃষ্টি এদিক ওদিক ফেলল। মায়ের সঙ্গে চোখাচোখি না করেই জানালো, তেমন কিছু না। আমার তো তেমন কিছুই মনে হচ্ছে আব্বা। তন্ময় মায়ের সঙ্গে তর্কে পারবে না, আর নাই বা পারবে চুক্তিতে। তবুও অস্বীকার করতে যাচ্ছিল। পূর্বেই খোলা দরজা দ্বারা ওরু ঢুকতে ঢুকতে প্রফুল্ল হৃদয়ে উচ্চ কণ্ঠে বলল, কি মনে হচ্ছে বড় মা? তন্ময় আর 1 মিনিট ওখানে থাকলো না। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। চপ্পল জোড়ায় পা গলিয়ে বাথরুমে ঢুকলো কলকলে চরণে। ওরও বড় বড় চোখে দেখলো তন্ময়ের পালানো সুঠাম দেহকানা। নজর ফিরিয়ে প্রশ্ন ছুড়ল জবেদা বেগমের পানে, কি হয়েছিল এখানে বড় মা? আমি কি কিছু মিস করে গেলাম? হ্যাঁ, মিস করেছিস। অরুর কণ্ঠে উতলতা। কি মিস করেছি আমাকে ঝটপট বলো। শোন তাহলে। শুনছি বলো তুমি। তুই ব্রেকফাস্ট মিস করেছিস। তাড়াতাড়ি নিচে আয় তো খেতে। জবেদা বেগম বেরিয়ে এলেন। দরজা পেরুতে পেরুতে নিঃশব্দে হাসলেন আঁচলে ঠোঁট চেপে। ওরও বোকার মতো দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। তার সাথে এভাবে মজা নিল বড় মা।
পারলো সে এমনটা করতে? এক্সপেকটেশন কতটা উঁচু তলায় উঠেছিল তা তো বড় মা জানতো না। জানলে এভাবে মজা কখনোই করতো না। ওরও দেখলো বিছানাটা অগোছালো। চঞ্চল পায়ে সে নিচু ইচ্ছেতে গোছাতে শুরু করলো। গোছানো শেষে ফুলের টব দুটো দেখতে বসলো সময় নিয়ে। তখনই তন্ময় বেরোলো পরিপাটি পোশাকে, গলায় তোয়ালে ঝুলে অরুর মুখশ্রীর এক পাশটায় চেয়ে প্রশ্ন করলো, খেয়েছিস? বারে, কেউই তো খায়নি, আমি কিভাবে একা একা খেতে বসি? বড় চাচু না খেয়ে বসে আছেন, তাকে রেখে কেউ কি খাবার মুখে তুলবে? আর এভাবেও আজ ছুটির দিন, সাথে বাইরে বৃষ্টি। বড় মা খিচুড়ি পাকিয়েছে উইথ গরুর গোশত। একসাথে সবাই মিলেমিশে খেলে বেশি আনন্দ হবে। আচ্ছা চল। তোয়ালে চেয়ারে ছুঁড়ে রুম ছাড়ল তন্ময়। অরু তার পাশে সমান তালে হাঁটছে। ইতিমধ্যেই লিভিং রুমে কম বেশি সবাই উপস্থিত। জয়তুন বেগম গল্পের আসর বসিয়েছেন। তার ছোট ছোট গল্পগুলো সব জবেদা বেগমকে ঘিরে। মেয়ে তার কেমন চঞ্চল ছিল, কতটুকু দুষ্টুমিতে মেতে থাকতো, সেই সবই। তন্ময় বাবার পাশেই বসলো। মোস্তফা সাহেব আর চোখে চাইলেন ছেলের দিকে, শুধালেন, আজ বেরোবে? বলতে পারছি না। সুফিয়ানের 50তম জন্মদিন সেলিব্রেট করা হবে। ইনভাইটেশন পাঠান, যাওয়া উচিত। সাথে চলো। জবেদা বেগমের ডাক পড়াতে বাবা ছেলের আলোচনাটুকু ডাইনিংয়ে চলে এলো। খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে তাদের কথাবার্তা চলল। মাঝে মধ্যে আনোয়ার ওহি সাহেবেও দু চারটের মতামত তুলে ধরেন। খাওয়া শেষে টিস্যু হাতে তন্ময় বাবার সাথে উঠে পড়ে। পাশাপাশি হেঁটে অগ্রসর হয় সদর দরজার দিকটায়। ঝিরিঝিরি বৃষ্টি এখন ঝুম বৃষ্টিতে পরিণত হয়েছে। সবুজ বর্ণ বাগানে অপূর্বতা ছেয়ে আনোয়ার সাহেব বড় ভাইয়ের পাশে এসে দাঁড়ালেন। বললেন, ভাইয়া, ওর ডাইভিং শিখতে চাচ্ছিল। মোস্তফা সাহেবের কপালের চামড়ায় 4-5 দৃশ্যগত ভাঁজ পড়ল। শেখা অবশ্যই ভালো, আর একটু বড় হোক না, তারা কিসের? এতটুকু মেয়ে ও অনার্স শেষ করুক, ভর্তি করে দেবে নে তখন। আশরাফুলের ছেলের ড্রাইভিং ইনস্টিটিউট আছে, বললেই হবে। আর এভাবে টুকটাক শিখতে চাইলে তন্ময়, আকাশ ওরা তো আছে, শিখবে ওদের থেকে, ধারণা আসবে ভালো। আনোয়ার সাহেব হঠাৎ হাসেন, বলেন, মেয়ে আমার বড় হয়ে গেছে। বড় কোন দিক দিয়ে? এতটুকু মেয়ে আমাদের, এখনো বাড়ির এদিক ওদিক কেঁদে বেড়ায়। শব্দ করে হাসে আনোয়ার সাহেব। ভাইয়া, আপনার আলমের কথা মনে আছে? ওর ছেলে মেঘ এবার অনার্স 4th ইয়ারে। পড়াশোনার পাশাপাশি আলমের বিজনেসও সামলাচ্ছে। ওর জন্য আলম সেদিন অরুকে চাইলো। পাশে দাঁড়ানো ছেলের মুখপানে মোস্তফা সাহেব আলগোছে চেয়ে নিলেন একটিবার। মুখশ্রীর রং বদলেছে, বদলেছে দাঁড়ানোর ভঙ্গিমা। চেহারায় ল্যাপটানো হাসিটুকুর ছোঁয়া এখন আর নেই। মোস্তফা সাহেবের কণ্ঠে থাকা বাক্য, আমার কাছে মেয়ের হাত চাইতে এমন আলম নিত্যদিন আসে, টুকু গিলে ফেললেন। কথা ঘোরানোর ছুতোয় বললেন, ওর আগে সাবিহা রুবি আছে, ওদের বিয়ে শাদীর সম্পর্কেই এখনো কোনো আলাপ ওঠায়নি। চিন্তা হয় ভাইয়া, মেয়েটাকে আদরে বাদর বানিয়ে রেখেছি। সারা জীবন যদি নিজের পাশে রাখা যেত তাহলে শান্তি পেতাম। মোস্তফা সাহেব ঠোঁটে ঠোঁট টিপলেন। ঘর জামাই আনবো, ঠিক বললাম তো তন্ময়? তন্ময় গম্ভীর গলায় বলে ওঠে। আমার কাজ আছে, গেলাম। তন্ময় বাড়ির ভেতর চলে গেল। আনোয়ার সাহেব কিচ্ছুটি আঁচ করতে পারলেন না। তিনি তখনও ভাইয়ের সাথে নিজের মনের কথাগুলো বলে চলেছেন নির্নিমেষ। অরু ছাদের এক কোণেতে দুটো চেয়ার পেতেছে। ঠিক ছাউনির নিচে সে এক চেয়ারে বসে, অন্য চেয়ারে পা জোড়া তুলে, হাতে বাদামের কাছের বোল, ডান হাতে বাদাম তুলে হাওয়ায় ছুঁড়ে মুখ হাঁ করে পুড়ে ভিতরে নিচ্ছে। বৃষ্টি উপভোগ করছে বাদাম চিবুনির তালে তালে। তন্ময় সিঁড়ির মাথাতে দাঁড়িয়ে ওর এই অমানবিক কাণ্ড কারখানা অনিমেষ দেখছে। অজান্তে বুকের মধ্যেখানে জমেছে ক্ষোভ, ইচ্ছে করছে আচ্ছা করে ওকে বকতে। নাকে চোখে কাঁদলে হয়তো তার বিরক্তির ক্ষোভ নিভে আসবে। ওরও হাওয়ায় তোলা বাদামটি মুখে পুরতে পারল না, কারো উপস্থিতি অনুপান করে চাইল। অমনি উঠে দাঁড়ালো ঝটপট। তন্ময়ের কণ্ঠে মেঘ ঘনিয়ে বজ্রপাত নেমেছে যেন।
চাচ্ছু বললেন তুই নাকি ড্রাইভিং শিখতে যাচ্ছিস? অরু ভেঙালো। চাইবো না? আমার চাওয়া দোষ? এই যে আমি বৃষ্টিতে ঘুরতে যেতে চাচ্ছি, কই কেউ তো নেই আমাকে ঘুরতে নেওয়ার। আমি ড্রাইভিং শিখলে নিজেই যেতে পারবো যখন ইচ্ছে। তন্ময়ের কণ্ঠ নিচু অজান্তে নরম হয়ে গেল। আমাকে বলেছিস তুই? বললেই কি? আপনি মনে হয় বসে আছেন নেওয়ার জন্য। তোর কোন ইচ্ছে আমি অপূর্ণ রেখেছি? অরুর চোখে মুখে আধার নামলো, মিনমিনে গলায় বলল। মেইন ইচ্ছেটাই অপূর্ণ। কোন মেইন ইচ্ছে? তন্ময় চেনেও অজানার ভান ধরল ভালোভাবে। অরু ঘাবড়ালো, তবুও অটল রইল। আপনি জানেন? জানি না। অরুর গলার স্বর নেমে আসলো। ওটা করতে পারে আর জানে না। ওটা বলতে অরু চুমু বচিয়েছে, সেটুকু বোঝেও অবুঝ সাজল তন্ময়। ওকে জব্দ করার তালে শুধালো। বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলিস? অরু তাতে দাঁত চেপে বলল। বড় ভাই বুঝি ওসব করে? অতটুকু বলে হঠাৎ অরু মিষ্টি হাসে। হাসিতে যেন পদ্ম ছুটেছে। তন্ময়ের বুকটা আতঙ্কে মুচড়ে ওঠে। সন্দেহ হয় কিছু একটার। সন্দেহকে সত্য প্রমাণ করে আরুর হাসিটুকু স্নিগ্ধ সতেজ হয়ে ওঠে। কণ্ঠে শ্রদ্ধাশীলতা ঢলে পড়ছে। বলো ভাইয়া, আপনি একদম ঠিক বলছেন। বড় ভাইদের সাথে ওভাবে কথা বলা আমার উচিত হয়নি। ভাইয়া, আমার বিরাট বড় ভুল হয়েছে, মাফ করে দিন। তন্ময়ের মনে হলো তার হৃদয় ছিঁড়ে গরম তাজা রক্ত টলটল বেরোচ্ছে। ওরও সেই রক্ত হেসে হেসে পান করছে স্বতঃস্ফূর্ত। তাই তন্ময় ঢোক গিলল। জব্দ করতে গিয়ে যে সে নিজেই হবে ভাবেনি। এভাবেই এই ভাই তার গলায় আটকে থাকা বিরাট বড় কাঁটা। আর এখন এই কাঁটা যদি প্রতিনিয়ত কর্ণকুহরে প্রবেশ করে, সে তো বেশিক্ষণ বাঁচবে না। সে হাসার চেষ্টা করলো সামান্য। আমি জানি আমি কি হই তোর, বারবার বলার প্রয়োজন নেই তো। কি যে বলেন না বড় ভাইয়া, এসব শ্রদ্ধা শ্রদ্ধা। আমি রেডি হয়ে গিয়ে বেরোবো তো, তাই না? অরূপ হেলে দুলে বেরিয়ে গেল। তন্ময় কপালে আঙ্গুল চাপল। সে খেয়াল করেছে অরু তাকে আগের মতো ভয় পায় না। এই পরিবর্তন ঘটেছে ওই চুমুর পর থেকে। সাহস বেড়েছে, সঙ্গে স্পর্ধাও। তন্ময়ের অঙ্গ প্রত্যঙ্গে জড়ানো কালচে পেলো শার্ট। তন্ময়ের অঙ্গ প্রত্যঙ্গে জড়ানো কালচে পোলো শার্ট, বুকের দিকের কিছু বোতাম পরিপূর্ণ লাগানো হয়নি। হাতঘড়ি পরতে নিয়ে রুম ছাড়ল ত্বরান্বিত। অ্যাশ রঙের গাড়িটা বের করলো গ্যারেজ হতে। সদর দরজার বাইরে গাড়ি পার্ক করলো অনেকক্ষণ। এচড়ে পাকা মেয়েটা এখনো নামেনি। তৈরি হতে এতটা সময়ের প্রয়োজন পড়ে নাকি? অবশ্য মেয়ে মানুষ মানেই সাধ্য সাধনামূলক সময় ব্যয়। গুনে গুনে 20 মিনিট পর নেমেছে, তাও সাদা পাজামা সেট করে। বৃষ্টির দিন ওর সাদা কাপড় চোপড় পরা নিয়ে যেই নিষেধাজ্ঞা সে দিয়েছিল, তাকে ভুলে বসেছে। ভুলেছে বলেই তো সাহস করেছে। যদি ভুলবশত ভিজে, তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াবে? ওরও দরজা খুলে তন্ময়ের পাশে বসলো। হেসে হেসে বলতে নিচ্ছিল, বড় ভাইয়া। চুপ। তন্ময় গম্ভীর কণ্ঠে ধমকে ওঠে। বড় ভাইয়া ডেকে ডেকে বিস্বাদ করে তুলেছে তার রুহ। ওদিকে ধমকটুকু অরুর অন্তরাত্মা নিতে পারল না। অভিমানে ঝলসে গেল বুকের ভিতরটা। গাল ফুলিয়ে অন্য পাশে মুখ পেতে থাকলো। জানালার কাঁচটা নামালো পরপর। আসমানে একগুচ্ছ কালো মেঘ। সকালবেলায় বাইরেটা সন্ধ্যার ন্যায় আধারে ভাব। ঝুমঝুমিয়ে নামছে বর্ষা। মুহূর্তেই এক ঝাঁক বর্ষণ পোটলা পুটলি বেঁধে অরুর কোলে এসে বসলো। হাওয়ায় বৃষ্টির এক একটা ফোঁটা মিলে মিশে তোড়জড়িয়ে ভিজিয়ে দিল তাকে দৃশ্যমান রূপে। বজ্রপাতের তুমুল শব্দ হলো। আশেপাশেই কোথাও হয়তো বজ্রপাত পড়েছে। সুরেলা আওয়াজে স্থির চিত্তে বর্ষণ হয়ে যাচ্ছে। থামাথামির নামধাম নেই বললেই চলছে। তন্ময়ের নয়ন যুগল বেহায়ার মতো অরুতে চলে গেল। ফোঁটা জলে ভেজা গোলাপি ওষ্ঠদয় দেখতেই বুকটা ছ্যাদ করে উঠল।
ডান হাতে হুইল ধরে বাঁ হাতে চটপট অরুর পাশের কাজটা উঠিয়ে দিল বিনা বাক্যে। গাড়ির ভিতরে এখন নিস্তব্ধতা শোভমান। বৃষ্টির শব্দ আর কর্ণকুহরে প্রবেশ করছে না। গাড়ির সামনের গ্লাসে ব্যস্ত হয়ে আছে রেইন উইপার্স, ক্ষণে ক্ষণে সেটি বৃষ্টি মুছছে। তন্ময় আর চোখে চাইল অরুর দিকে। মুখখানা ভার করে চেয়ে আছে কাচের পানে। কাঁচ তুলে দেওয়াটা পছন্দ হয়নি হয়তো। না হোক, সবকিছু কি ওর মর্জি মোতাবেক চলবে নাকি? তবে পর মুহূর্তেই মনটা খচখচ করে উঠল। ধমকটুকু দেওয়া তার ঠিক হয়নি। ইচ্ছে করছে কাঁচটা নামিয়ে দিয়ে ওকে নিজেও ইচ্ছে মতো ভিজতে দিতে। আবার ভিজলে ওর সর্দি লাগবে, জ্বর হওয়ার সম্ভাবনাও থাকছে। দোটানায় পড়া হৃদয়টা লুকিয়ে তন্ময় সাধারণ গলায় শোধালো, কোথায় যেতে ইচ্ছে হচ্ছে? লন্ডন। অরুর তেরামত জবাবেও তন্ময়ের কণ্ঠের স্বর সমুদ্রের শান্ত স্রোতের ন্যায় শোনালো। এই সপ্তাহে কিংবা মাসে তো সম্ভব না, পরে ভেবে দেখব। এর আগে শুনলাম হাতের ঝিল যেতে যাচ্ছিলি, সেদিকে যাচ্ছি তাহলে। ওরও মুখ ভেঙালো। ঠিক আছে বড় ভাইয়া। তন্ময়ের চুপসে গেল, মেঘ জমল মুখশ্রীতে। চেয়েও ঠিকঠাক বড় ভাইয়ার সম্বোধনটি তার হজম হলো না। হজম না হওয়ার কারণ অবশ্যই রয়েছে। ও কখনো ঠিকঠাক তন্ময় ভাইটুকুও বলতো না। আপনি আপনি বলেই ডেকে যেত। আর এখন উঠতে বসতে বড় ভাইয়ার সম্বোধন সে কিভাবে পেটের ভিতর চালান করবে? মাটন খেয়ে কেউ কি আর চিকেন পছন্দ করবে? তন্ময়ের চেহারায় দৃশ্যগত হয়েছে অপছন্দ নামক শব্দটি। ওরও নিশ্চয়ই বুঝে নিয়েছে, না হলে বারংবার কেন বলে যাবে? শিয়ানা মেয়েটা তাকে বিরক্তির চরম পর্যায়ে নিতে যাচ্ছে। কিছুক্ষণ খামোশ থেকে তন্ময় অনড় কণ্ঠে বলে, নর্মালি কথা বল। নর্মালি কথা বলছি বড় ভাইয়া। এর থেকে নর্মাল কথাবার্তা হয় বলে আমার জানা নেই। তন্ময়ের কণ্ঠ নেমে আসলো। শেখাবো? অরুর হৃদয় তড়িৎ কৌশলে স্তব্ধ হয়। দৃষ্টি হয় ছন্ন ছাড়া এলোমেলো। আখি পাতায় ভেসে এলো মাওয়া ঘাটে ঘটে যাওয়া দৃশ্যটুকু। ওই ওষ্ঠদয় তার ওষ্ঠ ছোঁয়ার পূর্বে বলেছিল, ভয় সারা